মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা। প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ালো সেখানে। ঘটনাস্থলে রয়েছে বিরাট পুলিশ বাহিনী। মৃতের পরিবারের লোকজনের বক্তব্য, সঠিকভাবে চিকিৎসা না হওয়ার কারণে এই ধরনের ঘটনা সেখানে রয়েছে। উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ইতিমধ্যেই সেখানে মৃতদেহ বের করার যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। আর তখনই পরিবারের লোকজন সহ একাধিক মানুষজন চিকিৎসার গাফিলতির অভিযোগ এনে সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে। জিয়াউল হকের রিপোর্ট, এনটিভি WB। তৃণমূলের পার্টির মধ্যে যদি কোনো অন্তর্বিরোধ কারো যদি কোনো নিজের মতামত থাকে, পুলিশটা করে এই এটা করবি না, বিপদে যাবে, এটা তো চলছে। টোটাল পার্টিটা চালাচ্ছে আজকে পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী। দাদা, উত্তরবঙ্গে একাধিক দেখুন, BSF তারা বর্ডার রক্ষা করে, এটা তাদের দায়িত্ব। সেই রাজ্যে যেগুলো বর্ডার স্টেট, সেখানটায় স্থানীয় পুলিশ এবং BSF তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছাড়া, তাদের মধ্যে কোঅর্ডিনেশন ছাড়া BSF কী করবে? অতএব কেন্দ্র এবং রাজ্য কিছু করতে গেলে উভয়ের সান্নিধ্যে এসে কনফিডেন্সে নিয়ে করা দরকার। আমি 15 কিলোমিটারকে 50 কিলোমিটার করে দিলাম, সব সমস্যার সমাধান হয়ে গেল। অমিত শাহ এই তত্ত্বে আমি বিশ্বাস করি না, বরং এটা এক ধরনের হস্তক্ষেপ রাজ্যের অধিকারে বলে আমি মনে করি। কারণ রাজ্যগুলোর সঙ্গে আলোচনা না করে আজকে তারা এই ব্যবস্থা করতে যাচ্ছে। তাই আমি BSF-এর এলাকা বৃদ্ধির প্রতিবাদ করি, আমরা তার বিরোধিতা করি। আপনারা বলতেন গুজরাটে আছে, গুজরাটে সেগুলো জনবসতি এলাকা নয়, সেগুলো মরুভূমি এলাকা, সেখানে জনবসতি নেই, তাই সেখানে থাকতে পারে। এখানে কি অসুবিধা আছে? পুলিশ ছাড়া BSF কি করতে পারে? পুলিশের সঙ্গে BSF-এর সম্পর্ক মধুর করার, বন্ধুত্বপূর্ণ করার দায়িত্ব কেন্দ্র এবং রাজ্যের ক্ষমতা। কিন্তু এখানে এক ধরনের এনক্রোচমেন্ট হচ্ছে, এক ধরনের হস্তক্ষেপ হচ্ছে। এই হস্তক্ষেপের আমরা বিরোধিতা করি। BSF-কে রাজনৈতিক কারণে ব্যবহার করা যাবে না, এটাই আমাদের বক্তব্য। আর্মিকে রাজনৈতিক বা নির্বাচনী প্রোডাক্ট বানানো যাবে না, এটাই আমাদের বক্তব্য। কারণ BSF, সিকিউরিটি, আর্মি এগুলো সমস্ত অরাজনৈতিক সংগঠন, অরাজনৈতিক সংস্থা। দয়া করে অমিত শাহ, দয়া করে মোদিজি এই সমস্ত ভারতবর্ষকে সুরক্ষা দেওয়ার জন্য যে সমস্ত সংস্থা স্বাধীনতার পর থেকে ভারতবর্ষের মানুষকে সেবা করে এসছে, তাদেরকে নিয়ে রাজনীতি করবে। सरकार की एक दूसरा औजार है सांप्रदायिक ध्रुवीकरण के लिए। हिंदुस्तान में बीजेपी पार्टी आज 18 प्रदेशों को सरकार चलाते हैं। 6 सूबे हैं जहाँ उनकी समर्थन में सरकार चलते हैं। तो कहीं हम लोग ये नहीं देखा कि NRC लागू हुआ, ये CAA लागू। 2-2.5 साल पहले ये बहुमत से पारित हो चुके हैं सदन में। किसने इनको रोका था चालू करने के लिए? लेकिन वो चालू नहीं करते हैं, डराते हैं, इसलिए कि वो जानते हैं ये सुप्रीम कोर्ट में इस तरीके की संविधान के खिलाफत करते हुए कानून अगर चर्चा में आएगी तो ये सुप्रीम कोर्ट खारिज कर देगी। इसलिए सुप्रीम कोर्ट में जाकर ये सरकार अपना पक्ष नहीं रखते, इसको टालते रहते, क्योंकि चुनाव हो, एक चुनाव हो, दूसरे चुनाव आए, CAA को जिंदा रखना चाहिए, NRC को जिंदा रखना चाहिए। इन लोग को जिंदा रखने का वजह ये है कि हमारे समाज में सांप्रदायिक ध्रुवीकरण बन पाए। सांप्रदायिक ध्रुवीकरण को नाथा उठाने के लिए ये सरकार हर संभव प्रयास करेगी। CAA ये केंद्र सरकार के कानून है, अगर हिम्मत है तो लागू कराओ। कोई राज्य अगर तुम्हारी बात नहीं मानेगी तो वहाँ 356 चालू कर दो, इसने तो नहीं मना करते। लेकिन आप बताओ ये CAA के चलते कितने लोग लाभार्थी होने की संभावना है? मैं सदन में इस विषय पे विस्तार से मेरा अपना तर्क रखे थे। सदन में ये सारे चर्चा, सारे बहस हो चुके हैं। सरकार के पास कोई जवाब नहीं है, लेकिन बहुमत तो है। ये बहुमत की बाहुबली ये सरकार हिंदुस्तान में लागू की है। जहां देखो बहुमत की बाहुबली की लगा, तर्क नहीं मानती। जो मर्जी करने के लिए सरकार हर संभव अपना कवायद करते हैं।
ये सरकार की निर्णय है, ये सरकार की मंशा है कि हमारे समाज में सांप्रदायिक ध्रुवीकरण बने रहे और हमें चुनावी सुविधा मुहैया होते रहे। করা যাবে না বলে আকারে বন্ধ করে দিলে নির্দেশ জারি করে যাবে। দেখুন, প্রথম কথা হচ্ছে যে 1.5 মাস এই ছুটি কেন আমার মাথায় ঢুকছে না, কারণ কোভিড দীর্ঘদিন ধরে চলছে। কোভিডের সময় পার হয়ে যাওয়ার পর যখন স্কুল খোলার সরকার সিদ্ধান্ত নিল, সেই সিদ্ধান্তের মধ্যে দ্বিধা ছিল, তাই স্কুল খোলার পরপরই বলছে 1.5 মাস ছুটি। কেন 1.5 মাস ছুটি? এতদিনের মধ্যে আপনি সবাইকে অনলাইনে পড়ার জন্য যা যা প্রয়োজন দিতে পারতেন। লক্ষ্মীর ভাড়া যেমন 500 টাকা প্রয়োজন, তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যাতে অফলাইন অ্যান্ড অনলাইন দুটোতেই তারা যাতে পড়াশোনার সুযোগ পায়, তার জন্য তাদেরকে যা যা প্রয়োজন আপনি দিতে পারতেন। স্মার্টফোন দিতে পারতেন, একটা পরিবারে একটা করে দিতে পারতেন। তাতে কি হতো, তারা অফলাইন বা অনলাইন দুই ক্ষেত্রে পড়াশোনা করতে পারত। আপনি সেটা করেননি। হঠাৎ করে আপনার শিক্ষামন্ত্রী সে বলছে দেখছি চালু করবো কিনা, তারপর বলছে 1.5 মাস বন্ধ। 1.5 মাসটা বন্ধ কিসের যুক্তি? কোন যুক্তিতে 1.5 মাসটা বন্ধ? আপনি কি আবহাওয়াবিদ? আপনি কি জানেন তাপ দেওয়া কতদিন চলবে? আপনি কি কারণে বন্ধ করলেন? বাচ্চা বাচ্চা ছেলেরা তারা মিড ডে মিলে রান্না করা খাবার পায়, সে খাবারটা কে পোষাবে? সে খাবার তো মাঝপথে লুট হবে। এখন তারা ডিম সেদ্ধ পায়, তাদের পুষ্টির দরকার। আমাদের তারা ভবিষ্যৎ প্রজন্ম, স্কুলে আসে তারা আনন্দ পায়, তাদের এবার খাবারটা কে জোগাবে? দিদি ভাই, আপনার তো সাশ্রয় হয়ে যাবে। 1.5 মাস মিড ডে মিলের হেরাফেরি চলবে, আপনি দেবেন না, সাশ্রয় হবে। সেই সাশ্রয় টাকায় আচ্ছা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দিলাম 500, চলো। ওরা তো আর ভোটার না বাচ্চারা। যারা ভোটার না তাদের পুষ্টির দরকার নাই, যারা ভোটার তাদের পুষ্টির দরকার। পুষ্টির জন্য লক্ষ্মীর ভাণ্ডার আছে দিদির কাছে, হয়ে গেল গল্প শেষ। তাই 1.5 মাস বন্ধ করে দিল। কি কারণে বন্ধ করে দিল? এই 1.5 মাস বাচ্চারা, গরিব বাচ্চারা কোথা থেকে খাবার পাবে বলুন? কে খাবার দেবে বলুন? কিভাবে রান্না করে খাবার তাদের দেওয়া হবে, যেটা আইন সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে কুড খাবার, রান্না করা খাবার কে দেবে বলুন? অর্জুন সিংহ এবার বিজেপির পথে। দেখুন, আমরা চাইব পশ্চিমবঙ্গ এক থাক। অভাব অভিযোগ কোথাও থাকতে পারে, কোথাও দুর্বলতা থাকতে পারে, মানুষের দাবি থাকতে পারে। এই দাবি যাতে না ওঠে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে তৎপর হতে হবে। না তো বিচ্ছিন্নতাবাদী এই দাবি উঠবে, পরিবর্তন বা বিচ্ছিন্ন হওয়ার এই দাবি উঠবে। এই দাবি ওঠার পিছনে একটা পিছিয়ে যাওয়ার সংস্কৃতি আছে। কারণ উত্তরবঙ্গে শিল্প নেই, উত্তরবঙ্গে উন্নয়নের মধ্যে যা বোঝায় সেখানে উত্তরবঙ্গের যে ইন্ডেক্স অনেক পিছিয়ে। স্বাভাবিকভাবে সেখানে এই সুযোগ নিয়ে যারা পশ্চিমবঙ্গকে বিভাজিত করতে চায় তারা দাবি উঠাবে। তাই সরকারকে সতর্ক করতে হবে। আমরা কখনো চাইব না যে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা বিভাজিত হোক, না সাম্প্রদায়িক বিভাজন, না অঞ্চলের বিভাজন, না এলাকার বিভাজন। কোনো বিভাজনই আমরা চাইব না। আমরা কোনো বিভাজনকে সমর্থন করতে পারি না এবং করব না। কিন্তু পাশাপাশি পশ্চিমবঙ্গে পিছিয়ে পড়া এলাকা হিসাবে উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া এলাকা হিসাবে জঙ্গলমহল, এগুলোও যেন আগামী দিনে পুরো নজরে দেখা হয়। সেখানেও যেন উন্নয়নের চেষ্টা করা হয়। উন্নয়নের কোথাও হবে জানি না। সারা বাংলা উন্নয়ন মানে তো চুরি, ডাকাতি, লুট আর কাটমানি। তার মধ্যে উন্নয়ন বলতে যা বোঝায় সেটাও যদি হয়, সেখানে হয়তো মানুষকে সান্ত্বনা যেতে পারে। আবার বলছি, শুধু লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নের শেষ কথা নয়, শুধু লক্ষ্মীর ভাণ্ডার উন্নয়নের শেষ কথা নয়। আপনি বাংলার মহিলাদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে রোজগার করার বুদ্ধি শেখান, রোজগার করার হিম্মত এবং নৈপুণ্যতা শেখান। আপনার কাছে তারা বেগার হয়ে থাকবে না, আপনার কাছে তারা তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে চাইবে। মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, আমি তার বিরোধিতা করছি না, কিন্তু সেখানেও ভাগাভাগি, কেউ 500 কেউ 1000, কোনো দরকার নেই। দিলে সবাইকে দিন। যদি গরিবই তার মাপকাঠি হয়, সবাইকে দিন 1000 টাকা। সেখানে আবার 500 1000 করার কী দরকার আছে? সবাইকে দিন। যদি গরিবই হিসাবে দিতে হয় মহিলাদেরকে, আর যদি মহিলাদেরকে খাতির করার জন্য দিতে হয় তাহলে আলাদা কথা। কিন্তু দারিদ্রতাকে সামনে রেখে যদি মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার সিদ্ধান্ত হয় তাহলে সবাইকে সমানভাবে দিন। 1, 2 নম্বর, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের ভাণ্ডার নিজেরা তৈরি করতে পারে, তার জন্য তাদেরকে সহযোগিতা করবে। তারা কেন সরকারের মুখোমুখি হয়ে থাকবে? বাংলার মহিলারা কেন
সরকারের মুখোপেক্ষী হয়ে থাকবে, কবে দিদি অনুষ্ঠান করবে, কবে ব্যাংকে টাকা আসবে, তারপরে আমার সংসার চলবে, এই জায়গা থেকে বাংলার মানুষকে পার করে নিয়ে আসুন। কারণ বাংলার মহিলারা ঘুরিয়ে ফিরিয়ে আপনার মুখোপেক্ষী হয়ে থাকছে এবং সেই সুবাদে আপনি তাদেরকে ভোট ব্যাংকে রূপান্তরিত করছেন। আপনার মতলব দিদি তাদেরকে ভোট ব্যাংকে রূপান্তরিত করা। তাই দারিদ্রতা আপনার হাতিয়ার। পভার্টি অ্যান্ড পেনিউরি, দারিদ্রতা, অভাব আপনার নির্বাচনী হাতিয়ার। সেই জন্যে আপনি তাদেরকে স্বাবলম্বী করতে চাইছেন না। স্বাবলম্বী না করে আপনার উপরে অবলম্বন করে থাকুক তার রাজনীতি করছেন। তাই এত এত ঘটা করে আপনাকে অনুষ্ঠান করতে হয়। দাদা, দাদা, আজকে রাজ্য যেভাবে বিরোধীরা আন্দোলনে নেমেছিল, কোথাও গিয়ে বহরমপুরের এই ঘটনার ক্ষেত্রে দেখা যাচ্ছে শাসক দল বারবার দাবি করছে প্রশাসনিক তৎপরতার জন্য বিরোধীদের আন্দোলন দানা বাঁধবে। বিরোধীদের আন্দোলন কোথায় জানা আমাদের তো কাল থেকে শুরু হবে। বর্ষার জন্য আটকে গেলাম। আমি দেখেন অনশনের জন্য পারমিশন নিয়েছিলাম সরকারের কাছে অনশন করবো বলে, কিন্তু বর্ষার জন্যে আবহাওয়াদের যে দপ্তরের যে খবর তাদের দেখা গেল যে এখানে বর্ষা হবে, তাই আমরা বন্ধ করলাম। এই তো কালকে থেকে আমাদের আন্দোলন শুরু। তার জন্য আজকে জেলায় এখানে আমাদের কংগ্রেসের মিটিং ডেকেছি, আন্দোলন কেন হবে না। এসব শাসক শ্রেণীরা কী বলছে না বলছে আমার জানার দরকার নেই। সবচেয়ে বড় কথা, আমাদের ঘরে দোষটা দিয়ে কেন ঘটনাটা ঘটলো সেটা আগে শাসক দলের নেতাদের দেখা উচিত। আমরা আন্দোলন করতে পারলাম না সেটা পরের কথা, কিন্তু কেন ঘটনাটা ঘটলো, একটা জলজন্ত মেয়ে কেন সন্ধ্যের আলোতে ঈদ এবং অক্ষয় তৃতীয়ার সন্ধ্যায় এইভাবে নৃশংসভাবে খুন হয়ে গেল, আগে তো সেটা দেখুন আপনারা। তার মানে এই খুন হওয়ার জন্য আপনাদের মাথা ব্যথা নেই, তাই আপনারা আমাদের ঘাড়ে দোষটা পাচ্ছেন। সরকার আপনাদের, পুলিশ আপনাদের কথায় চলে, রাজ্যটা আপনাদের 15 বছর আপনাদের পূর্তি পালন করছে, আর বিরোধীরা আন্দোলন করতে পারলো না কেন তার জন্য আমাদের কটাক্ষ করছেন। বড় অদ্ভুত কাণ্ড, বড় অদ্ভুত। উপরের দিকে থুতু ছুপেললে নিজের গায়ে থুতু পড়ে, সেই সময়টা তাদের আমি বুঝিয়ে দিতে চাই। আমরা তো একটা ক্যান্ডেল মার্চও করেছি, তৃণমূলের পক্ষ থেকে করা হয়েছিল প্রতিবাদ, হ্যাঁ করা হয়েছিল। আমরা তো পুলিশকে তৎপর করছি, সতর্ক করছি, দাবি করছি। আগামীকাল থেকে আমাদের আন্দোলন শুরু হবে, তার জন্য মিটিং ডেকেছি। আন্দোলনের ইস্যু আমাদের যে বহরমপুর শহরে ইমার্জেন্সি রেসপন্স সিস্টেমের ব্যবস্থা করুক পুলিশ। পুলিশ ওয়ান কল অ্যাওয়ে, এক কল দূরে থাকবে পুলিশ। দাবি আমাদের সারা বহরমপুর শহরকে সিসিটিভি ক্যামেরায় নজরে নিয়ে আসা হোক। বহরমপুরের পুলিশ যদি পয়সা না থাকে মানুষের কাছে ভিক্ষা করুক, মানুষকে বলুক আমি চাই। সাধারণ মানুষ নেমে আসুক তারাও এই কাজ করতে। সাধারণ মানুষের কাছে আমাদের দাবি থাকবে পাড়ায় পাড়ায় সিসিটিভি বসান। সরকার দিল না দিল তাকিয়ে লাভ নাই, আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এক, পুলিশকে বলবো ইমার্জেন্সি রেসপন্স মেকানিজম তৈরি করুন, ওয়ান কল অ্যাওয়ে করুন আপনাদেরকে। ভারতবর্ষের নির্ভয়া কাণ্ডের পর সব কিছু চালু আছে। আজকে যদি একটা কল অ্যাওয়ে থাকতো পুলিশ, একটা কল দূরে, তাহলে এসপির বাড়ির 200 গজের মধ্যে এই হত্যাকাণ্ড হতো না। তার লজ্জাটা তো তাদের হওয়া উচিত। তারা নিজেরা কতটা বেহায়া যে নিজেদের লজ্জায় নিজেদের মুখ না ঢেকে তারা আমাদেরকে অভিযুক্ত করছে। বড় অদ্ভুত কাণ্ড। আমরা চাই সারা বহরমপুর শহরে সিসিটিভি ক্যামেরা আওতায় আনা হোক সারা বহরমপুর শহরকে, এবং এখানকার মানুষকে বিপদ আপদে পুলিশকে যাতে একটা কলে পাই তার ব্যবস্থা করা হোক। ইমার্জেন্সি রেসপন্স মেকানিজমের ব্যবস্থা করা হোক। তার জন্য ভ্যান, পিসিআর ভ্যানের ব্যবস্থা করা হোক। এবং এখানকার মানুষকে আমরা বলবো আপনারা সতর্ক হন। বাড়ি ভাড়া দেওয়ার সময় আপনারা খোঁজ খবর নিন, পুলিশকে অন রেকর্ড জানান। সেদিন যদি এখানকার মানুষরা যারা নিজেদের পকেটের পয়সা সিসিটিভি ক্যামেরা কিনেছিল এবং বসিয়েছিল সেই সিসিটিভি ক্যামেরার সুযোগ না পেত, তাহলে পুলিশের এই গ্রেপ্তারি করার ক্ষমতা থাকতো না। তাও এখানকার পুলিশ নিজের এলাকায় পারেনি, অন্য পুলিশ এলাকায় গিয়ে অন্য পুলিশের তৎপরতায় তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। তারা এই আসামিকে ধরতে পেরেছে। তাহলে ব্যর্থতা কাদের? ব্যর্থতাটা কাদের? এখানে সে টোটো করে ঘুরছে, টোটো করে আসছে, খুন করছে, আবার টোটো করে যাচ্ছে, জামা পাল্টিয়ে আবার টোটো করে বেরিয়ে যাচ্ছে। ওর অদ্ভুত বাবদ কাণ্ড,
অথচ ততক্ষণে ভাইরাল হয়ে গেছে। কিসে ভাইরাল হয়েছে? সিসিটিভির দৌলতে। সে সিসিটিভি কে বসিয়েছে? সাধারণ মানুষ। যেখানে সরকারের পক্ষ থেকে বসানো উচিত, প্রশাসনের বসানো উচিত, সেখানটায় মানুষ তার নিজের গরজে সিসিটিভি ক্যামেরা বসিয়েছিল বলেই আজকে আপনারা এই আসামি ধরতে পেরেছেন। তাই সেখানকার মানুষকে অভিনন্দন জানান, কংগ্রেসকে দোষারোপ না করে সেখানকার মানুষকে অভিনন্দন জানান। আর দ্বিতীয় কথা, আপনাদের সরকার কতটা ব্যর্থ, আপনাদের পুলিশ আপনাদের দালালি করতে গিয়ে কতটা ব্যস্ত থাকে যে কয়েক ঘন্টা ধরে কোনো তালাশ করতে পারলো না, কোনো হদিশ পেল না, অথচ সিসিটিভি ক্যামেরায় ব্লো বাই ব্লো অ্যাকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে, ব্লো বাই ব্লো ঘটনা প্রকাশ করে দেওয়া হয়েছে। দাদা, বাংলায় বিএসএফ লোকের ঝুলন্ত দেহ উদ্ধার কলকাতার কাছে কাশীপুরের জায়গাটায়, এবং এই নিয়ে পরিবারের লোকজন খুনের অভিযোগ করছে, কি বলবেন? আর বলার কিছু নেই। এই বাংলায় সকাল হলেই খুনের সংবাদ পড়তে হবে, এটা মানুষ অভ্যাস করে ফেলেছে। আমি আজকেও পুলিশের অফিসারদের সঙ্গে বড় বড় কথা বললাম, তাদেরকে বললাম যে দিল্লিতে নির্ভয়া কাণ্ডের পর পুলিশ ব্যবস্থায় সংস্কারের জন্য কমিশন গঠিত হয়েছিল, আপনারা জানেন। কমিশন গঠিত হয়েছিল। সেই কমিশন গঠিত হওয়ার পর বহু প্রস্তাব দেওয়া হয়েছিল। তার মধ্যে নির্ভয়া কাণ্ডের পর ইমার্জেন্সি রেসপন্সের জন্য তুরন্ত পুলিশের পক্ষ থেকে অ্যাকশন নেওয়ার জন্য ডেডিকেটেড নাম্বার দেওয়া হয়েছে, ডায়াল নাম্বার ডেডিকেটেড। সেইখানে ডায়াল করলে পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসবে। কই বাংলায় কোথাও আছে? মুর্শিদাবাদে আছে? যদি থাকতো তাহলে এই যে ঘটনাটা ঘটলো বহরমপুর শহরে এবং অন্যান্য জায়গায় যা ঘটনা ঘটছে সেগুলো পুলিশ তুরন্ত অ্যাকশন নিতে পারত, বহু মানুষ বাঁচত, বাগটুয়ের গণহত্যা হতো না, এই বহরমপুর শহরে নারী হত্যা হতো না, আর হাসখালিতেও হত্যা হতো না নাবালিকা। অথচ ব্যবস্থা কিন্তু আছে। ইমার্জেন্সি রেসপন্স করার জন্য কমিশনের রেকমেন্ডেশন পশ্চিমবঙ্গ চালু হলো না, অথচ নাকি আমরা এগিয়ে চলেছি। যে কেউ যে কোনো বাড়ি ভাড়া নিতে পারে, কোনো অসুবিধা নেই। অথচ নিয়ম আছে, বাড়ি ভাড়া দেওয়ার সময় তার আধার কার্ড, আইডেন্টিটি সব চেক করে পুলিশকে জানিয়ে ভাড়া দিতে হবে। চালু আছে আমাদের রাজ্যে। এগুলো কিন্তু সাধারণ কতগুলো চেকস অ্যান্ড ব্যালেন্স, সাধারণ কতগুলো বিষয় যেগুলো হলে কিছুটা রক্ষা করা যায়। আপনারা জানেন দিল্লির নির্ভয়া কাণ্ডের পর ভারতবর্ষের মহিলাদের জন্য সুরক্ষা দিতে গিয়ে কত রকমের আইন ভারতবর্ষের পার্লামেন্টে সংশোধিত হয়েছে। সেই আইন মোতাবেক কোনো মহিলার কোনো বিপদ যাতে না হয় তার জন্য অ্যাপ চালু করা হয়েছে, হিম্মত অ্যাপ। সেই কমিশনের রেকমেন্ডেশন, কমিশনের সুপারিশ অনুযায়ী কোনো মহিলা বিপদে পড়লে হিম্মত অ্যাপে একটা টোকা মারবে, সঙ্গে সঙ্গে পুলিশ যেখানে তার ছুটে আসবে। সে পুলিশ কাঁদির হতে পারে, বহরমপুর হতে পারে, কোনো তার এলাকার ভাগাভাগি থাকবে না। কোথায় পশ্চিমবঙ্গে চালু হয়েছে না? আমি পশ্চিমবঙ্গের পুলিশ অফিসারের সঙ্গে কথা বললাম আজকে, বলছি এগুলো হওয়া দরকার না। হওয়া দরকার তো করুন আপনারা। ইমার্জেন্সি রেসপন্স মেকানিজম যদি না থাকে তাহলে প্রশাসন কেন? প্রশাসনে যদি কাজ হয় শুধু দেখব আর একটা করে ব্যাখ্যা দেব, পার্টিকে জিজ্ঞেস করব, পার্টির মতামত নেব, দিয়ে একটা করে ব্যাখ্যা দিয়ে দেবো সংবাদ মাধ্যমকে, আমার ডিউটি শেষ, তাহলে তো কিছু করার নেই। দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গ সরকারের বর্ষপূর্তি, সে বর্ষপূর্তি পালন করতে এসডিও সামিল, ডিএম সামিল, এসপি সামিল, ওসি সামিল, লেবাম। এটা সরকারি প্রকল্পের বর্ষপূর্তি। আপনাদের বর্ষপূর্তি কি বলুন? পশ্চিমবঙ্গের পুলিশ আর কোথায় কোথায় যাবে? সরাসরি তৃণমূলের নেতার নাম লিখে দিন একদম, যে আমি ওসি নয়, আমি ওসি কাম তৃণমূলের নেতা, আমার অফিসিয়াল দপ্তর এই, আমার দু রকমের কাজ। আমি ওসি কাম তৃণমূল নেতা, আমি এসপি কাম তৃণমূল নেতা, আমি ডিএম কাম তৃণমূল নেতা, লিখে দিলে ঝামেলা মিটে যাবে। আপনারা কেউ ডাক্তার টার্ন আইএস, আপনারা কেউ ইঞ্জিনিয়ার টার্ন আইপিএস, এটাও লিখে দিন। তৃণমূল টার্ন লিডার, টার্ন আইপিএস, টার্ন এসপি, টার্ন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তাহলে গল্প শেষ। আমাদের কোনো দ্বিধা থাকবে না। আমরা মাঝে মাঝে বিভ্রান্ত হচ্ছি আপনাদের এই 2-4টার জন্য। বলুন যে একটা
জেলা এসপি, ডিএম, এসডিও, বিডিও তারা কি বর্ষপূর্তি অনুষ্ঠান করতে রাজনৈতিক অনুষ্ঠান? বলুন। আপনি বলছেন মুখ্যমন্ত্রী যে পশ্চিমবঙ্গে এত উন্নতি করেছি আমি যে কেউ আমাকে মোকাবেলা করতে পারে, ফেস মি বলেছেন যে আমার মোকাবেলা করুন। আমি অধীর চৌধুরীর মোকাবেলা করতে রাজি, সুযোগ দিন আপনি আমাকে। আপনার সঙ্গে সামনাসামনি বসে পশ্চিমবঙ্গের 12টা বাজিয়েছেন তা প্রমাণ করার জন্য আমি মুখোমুখি হতে চাই। যদি আমি প্রমাণ করতে না পারি 12টা বাজিয়েছেন, রাজনীতি করার ছেড়ে দেবো, যান। শুধু লক্ষ্মীর ভাণ্ডার শেষ কথা নয় জীবনে। এই পশ্চিমবঙ্গ থেকে নারী পাচার চলছে, এই পশ্চিমবঙ্গ থেকে নারী পাচার চলছে। এই পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের জাল টাকার নোটের সরবরাহকারী রাজ্য। এই পশ্চিমবঙ্গে সব থেকে বেশি রাজনৈতিক হত্যা হচ্ছে। বর্ষপূর্তিতে বাংলার দিদি যদি এটা বলতেন যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, গত পৌরসভা নির্বাচনে বাংলার মানুষকে তৃণমূল ভোট দিতে দেয়নি, আগামী দিনে এটা হবে না, ভালো লাগবে। এটাকে বলে দোষ স্বীকার করা। সবাই দেখেছে, টিভি দেখেছে, মিডিয়া দেখেছে, আপনি নিজেও জানেন। আপনার কাছে আমরা দরবার করেছি, দরখাস্ত করেছি, ভোটটা করতে দিন, ভোটটা করতে দিন। আপনার দলের লোক ভোট করতে দিল না, মানুষকে ভোটে অংশগ্রহণ করতে দেওয়া হলো না, অত্যাচার হলো, বুথের মধ্যে মার ধর করে সব কেড়ে নিলেন। গত পঞ্চায়েত তাই করেছিলেন। উন্নয়নের প্রথম শর্ত গণতন্ত্র, সেই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন। আজ আপনি বলছেন আমাদেরকে ক্ষমা করবেন, ভুল হলে মাফ করবেন, আর ভুল হবে না। এই কথা আপনি বারবার যখন বিপদে পড়েন তখন এই কথা বলেন। কখনো একবার বলেছিলেন আমি আপনাদের বাড়ির বাসন মেজে দিব, আমাকে ভুল বুঝবেন না। তারপরেও মানুষ বাসন না মাজেও আপনাকে ভোট দিয়েছিল। আপনাকে বাসন মাজতে হবে না, বাসন মাজার জন্য বড় পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে দায়িত্ব দেয়নি। কিন্তু আপনি বলছেন ভুল হলে ক্ষমা করো। প্রথম তো আপনার ক্ষমা চাওয়া উচিত, কারণ আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে হাজারটা দরখাস্ত করেছি আমরা বিরোধীরা, কিন্তু আপনি বাংলায় পৌরসভার ভোট মানুষকে করতে দেননি, অধিকার আপনি কেড়ে নিয়েছেন। পৌরসভার ভোট তামাশা হয়েছে, আপনি অস্বীকার করতে পারেন দিদি ভাই? গত পঞ্চায়েত ভোট তামাশা হয়েছে, 34% মানুষ ভোট দিতে পারেনি, 20,000 আসনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি যেখানে যেখানে বিরোধীরা ছিল মেরে কেড়ে নিয়েছেন। অস্বীকার করতে পারেন দিদি ভাই? যদি আপনি বলতেন যে আমার ভুল হয়েছে, আগামী দিনে আর পৌরসভায় অন্যায় হবে না, আর পঞ্চায়েত ভোটে অন্যায় হবে না, বাংলার মানুষ আপনাকে ধন্যবাদ জানায়। এটা কি তাহলে সাংগঠনিক? কি বলবেন, আবার ভোট আসছে। আমি তো আপনাদের এই দপ্তরে বসে বলেছিলাম, অমিত শাহ কেন আসছে আপনারা জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছিলাম যদি অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে সিএএ আর এনআরসির কথা না বলে তাহলে আমি কানটা কেটে ফেলে দেবো বলেছিলাম আপনাদেরকে, অন রেকর্ড বলেছিলাম। তাহলে বুঝতে পারছেন যে আমাদের যা পূর্বানুমান সেটা সঠিক। এবার সিএএ আইন হয়ে গেছে ভারতবর্ষের পার্লামেন্টে, তাদের ক্ষমতা ছিল, তাদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তারা সেই আইন পাশ করে দিয়েছে। সেই আইন পাশ করার সময় আমাদের বাংলার বিপ্লবীরা যারা আজকে পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করে বসেছে, তারা কিন্তু ভোট দানে তাদের সংখ্যা কমিয়ে দিয়েছে, সেটাও রেকর্ডে রাখবেন। তাদের 8টা এমপি ভোট দানে থাকলো না, ঠিক আছে? আজকে যারা এখানে বড় বড় কথা বলছে তাদের অতীতটা একটু দেখবেন আপনারা। এবার আমাদের প্রশ্ন, এই সিএএ এটা নিয়ে বাংলায় রাজনৈতিক কারণে সাম্প্রদায়িক বিভাজনের ব্যবস্থা করা হবে। সাম্প্রদায়িক বিভাজন বিজেপি পার্টি সব থেকে বড় হাতিয়ার। 370 আর সিএএ অর্থাৎ নাগরিক আইন সব থেকে বড় সাম্প্রদায়িক বিভাজনের হাতিয়ার। আমি প্রশ্ন করতে চাই একটা অমিত শাহকে, যে ভারতবর্ষে 18টা রাজ্য তোমাদের দখলে, আরও 6টা রাজ্যে তোমরা সরকারকে সমর্থন করছো সেখানকার। তো আজ পর্যন্ত ভারতবর্ষের 18টা স্টেটে কেন এনআরসি চালু করতে পারোনি? 2 থেকে আড়াই বছর আগে আইন তৈরি হয়ে গেছে, নাগরিক আইন, কোথায় প্রয়োগ হয়েছে, কেন প্রয়োগ হয়নি? ভারতবর্ষের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, বিভ্রান্ত করে বোঝানো হচ্ছে ভাই হিন্দু তোমরা চিন্তা করো তোমাদের জন্য নাগরিক আইন। ভারতবর্ষে যারা নাগরিক তাদের জন্য নতুন করে নাগরিক আইন আনার মানেটা কি? আজকে যে সমস্ত, আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করো কোনো হিন্দু বাংলাদেশে এসছে, তাদের নাগরিকত্ব দরকার, অনেক বছর এখানটায় আছে, তাদের জন্য এই সরকার বলছে আমরা নাগরিকত্ব দেব। নাগরিকত্ব দেওয়া মানে তাদেরকে আবার রিফিউজি হতে হবে, রিফিউজি হয়ে নাগরিকত্বের দাবি করতে হবে। ভারতবর্ষের নাগরিক তো এমনি হয়ে আছে, তারা ভোট দিচ্ছে, আধার কার্ড আছে, রেশন নিচ্ছে, সবাই তো নাগরিক। কিন্তু এখানে একটা হাওয়া তৈরি করা হচ্ছে
যে নাগরিক আইন এনে এনআরসি এনে আমরা বিদেশি অনুপ্রবেশকারীদের সব তাড়িয়ে ছাড়ব। তাই যদি হয় তাহলে বিজেপির শাসিত 18টা রাজ্যে এনআরসি চালু হয় না কেন? কারণ এটা শুধু রাজনৈতিক হাতিয়ার, সাম্প্রদায়িক বিভাজনের হাতিয়ার। ভারতবর্ষের সংবিধান কখনো বলেনি ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া যাবে। জোর করে যদি তারা মনে করে যে তাদের সংখ্যাগরিষ্ঠতা তাই তারা আইন পাশ করাবে, এই আইন ভারতবর্ষের সুপ্রিম কোর্টে পাশ হবে না। সেটা ওরা জানে বলেই 2 বছর ধরে আইন তৈরি করে ফেলে রেখে দিয়েছে। আইনটা যদি কার্যকর করতে যাওয়া হয় তাহলে তারা জানে সেটা ব্যর্থ হবে। এখন কি বলছে? কোভিডের জন্য আইনটা চালু হচ্ছে না। কোভিডের জন্য সব হচ্ছে, কোভিডের কারণে সব হচ্ছে, খালি আইনটা চালু হচ্ছে না। এটা আরেকটা ধোঁকা। যারা নাগরিক আইনে রাজনীতি করে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে, দেখো কোভিডের কারণে আইনটা পাস করা হচ্ছে না। কোভিডের সময় সব কিছু হয়েছে কিন্তু নাগরিক আইন পাস করা যাবে না। এটা আরেকটা ধোঁকা। ওদের ধোঁকার মধ্যে থাকবেন না। যারা এখানে বসবাস করেন সবাই নাগরিক। ভারতবর্ষের নাগরিক আইন আছে। সেই নাগরিক আইন আমি মনে করলেই পাল্টাতে পারবো না। ওরা বলছে যে নাগরিকরা বাইরে থেকে যারা আসছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেব, মুসলমানদের বাদ দিয়ে। ভালো কথা। তো বাইরে থেকে কতজন নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছে আপনার কাছে বলুন? কতজন আবেদন করেছে? আমি পার্লামেন্টের বক্তব্য রাখতে গিয়ে বুঝিয়ে দিয়েছিলাম যে আপনারা যে বলছেন লক্ষ লক্ষ নাগরিক তাদেরকে আসার জন্য তারা বসে আছে, ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কয়েক হাজার দরখাস্ত আছে। কয়েক হাজার দরখাস্তের জন্য এমন একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে যেন ভারতবর্ষে সব গেল গেল রক্ত হয়েছে। আজকে সেই নাগরিকগুলো কোথায় পাঠাবেন আপনি? নাগরিক আইন দেবেন না, কোথায় পাঠাবেন? এনআরসিতে আপনি বাদ দেবেন কাউকে, কোথায় পাঠাবেন? আসামের উদাহরণ দেখুন। আসামে কি হলো? আসামে লক্ষ লক্ষ মানুষ আজ দিশাহীন হয়ে গেল এই এনআরসি চালু করতে গিয়ে। আর কিন্তু আসামের নেতারা এনআরসির কথা বলছে না, কারণ আসামে এনআরসির কারণে যে রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল হিন্দুদেরকে আমরা রক্ষা করব, সে হিন্দুরা রক্ষা পায়নি। এনআরসির তালিকাটা দেখুন, এনআরসিতে কারা বাদ যাবে তার তালিকা দেখুন। সেখানে 14 লাখ থেকে 13 থেকে 14 লাখ হিন্দুর নাম বাদ যাচ্ছে যদি হিসাব করা যায়। বিজেপি দেখেছে বাজার খারাপ, থেমে গেছে। সব মানুষের যে অন রেকর্ড এগুলো আছে, কিন্তু এগুলো বলতে হবে কারণ সাম্প্রদায়িক রাজনীতি করতে হবে। এই জন্যেই আমরা ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে আবার বলতে চাই, কোনো পক্ষের কথাতেই আপনারা গুরুত্ব দেবেন না। কেউ বলবে এনআরসি আনবো, কেউ বলবে সিএ আনবো, কেউ বলবে সিএ টাকাবো, এনআরসি টাকাবো। সিএএ নাগরিক আইন, এটা কেন্দ্রের আইন। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আগেই খারিজ করেছে। পাঞ্জাব কংগ্রেস সরকার খারিজ করেছে, রাজস্থান কংগ্রেস সরকার খারিজ করেছে, ছত্তিশগড় কংগ্রেস সরকার খারিজ করেছে। তারপরেও যদি কেন্দ্র মনে করে সিএএ তারা আনতে পারে, কারণ এটা একটা কেন্দ্রীয় আইন। তো ক্ষমতা হয়েছে আজ পর্যন্ত কেন্দ্রীয় আইন চালু করা। কোথায় করবো ওরা জানে। পুরো বিষয়টাই একটা ভিত্তিহীন গল্প। এখানে একটা গল্প ফাঁদা হয়, আমরা হিন্দুদেরকে রক্ষা করার জন্য সরকার করেছি। সব বাজে কথা, মিথ্যা কথা। ভারতবর্ষের যেই সরকারে থাকুক না কেন, সংবিধানকে অগ্রাহ্য করে ভারতবর্ষের কোনো সরকার কোনো আইন করতে পারে না। সংবিধানের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে কেউ কেড়ে নিতে পারে না। আর সেই মৌলিক অধিকারের মধ্যে আমার আপনার এদেশের নাগরিক হওয়ার অধিকার আছে। তার জন্য 55 সালের নাগরিক আইন তৈরি হয়েছে। আমি মনে করলে তা পাল্টাতে পারে না বলেই আজকের বিজেপি পার্টি 2-2.5 বছর আগে নাগরিক আইন পাশ করালেও আজও বলছে কোভিডের কারণে আমরা আটকে গেলাম। কোভিড তো শেষ হয়ে গেছে অনেকদিন আগে। মোদি বলছে পৃথিবীর লোককে, ভারতবর্ষ থেকে কোভিডকে আমি মুক্ত করে দিলাম, মোদি বলছে। আর তার গৃহমন্ত্রী বলছে কোভিডের কারণে আটকে গেলাম। এই ধোকার রাজনীতিতে কেউ করবেন না, না হিন্দু, না মুসলমান, না সাধারণ মানুষ, কেউ এই ধোকার রাজনীতিতে আপনাকে ভাসবেন না। এটাই আমার সরকারের ব্যর্থতা আর কি হতে পারে। সবাই জানে গরমকাল পড়া মানে বিদ্যুতের চাহিদা বাড়বে। সবাই জানে যে সারা ভারতবর্ষ জুড়ে তাপদাহ চলছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস একই কথা বলছে।
স্বাভাবিকভাবেই তাপদাহ বাড়া মানে বিদ্যুতের দাবি, বিদ্যুতের চাহিদা বাড়বে। তার জন্য অনুমান করে সরকারের পক্ষ থেকে সেই সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যাতে কয়লা সরবরাহ অটুট থাকে তার জন্য পরিকল্পনা নেওয়া উচিত। এটা খুব স্বাভাবিক কতগুলো পরিকল্পনার প্রশ্ন। কিন্তু আজকে বিজেপি সরকার, বিজেপি আজকের প্রধানমন্ত্রী সারা বিশ্বকে উনি জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন কি করতে হবে না করতে হবে। উনি সারা বিশ্বকে জ্ঞান দিয়ে বেড়াচ্ছেন, কিন্তু নিজের দেশে আর কয়লার অভাবে যে থার্মাল পাওয়ার জেনারেশন যেগুলো কেন্দ্র আছে, যেখানে তাপবিদ্যুৎ কেন্দ্র যাকে বলি আমরা, সেখানটায় আজ বিদ্যুতের সংকট, কয়লার ভাণ্ডার শেষ। সেই কারণে আজকে সাধারণ মানুষের যাতায়াতের যে ট্রেন, সেই ট্রেন তাকে ব্যবহার করতে হচ্ছে কয়লা পরিবহনের জন্য। সেই ট্রেনে যাতায়াত বন্ধ করে দিয়ে সেখান দিয়ে কয়লার মালগাড়ি চলবে, কয়লার রেক চলবে কেন? অর্থাৎ এটা একটা পরিকল্পনার অভাব। ঠিক একই পরিকল্পনার অভাব ঘটেছিল কোভিডের সময় অক্সিজেন সরবরাহ নিয়ে। আপনাদের মনে আছে সেই সময় সারা ভারতবর্ষে অক্সিজেন সরবরাহ, পিপি কিট, সাধারণ কতগুলো প্রয়োজন যেগুলো মানুষের। তারপর এলো ভ্যাকসিন। সেই ভ্যাকসিন আমাদের দেশের মানুষকে না দিয়ে বিদেশকে দিয়ে দেওয়া হলো 6.5 কোটি ভ্যাকসিন। পরিণাম কি আজকে? আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে 67 লাখ মানুষের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। এর আগে ল্যান্ডসেট বলেছিল 40 লাখ মানুষের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। পার্লামেন্টে এই বিষয়গুলো আমরা বারবার বলার চেষ্টা করেছি, উত্থাপন করেছি, ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা নাকি বাজে কথা বলি, মানুষকে বিভ্রান্ত করি, এইসব। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছে 47 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে কোভিডের কারণে। সেই সময়ও সতর্কতার অভাবে মানুষের মৃত্যু। ঠিক একই রকম সতর্কতার অভাবে আজ ভারতবর্ষ জুড়ে বিদ্যুতের সংকট। এই প্রবল তাপদাহে তাই মানুষের ত্রাহি অবস্থা। সরকার এখন মানুষের যাতায়াতের পথ বন্ধ করে রেলের গাড়ি চালাচ্ছে। মানুষগুলো যাবে কোথায়? ভারতবর্ষের সরকার কত বড় ব্যর্থ, অদক্ষ, অকর্মণ্য সরকার, এটা তার জ্বলন্ত উদাহরণ। তাই মোদিজি দেশকে জ্ঞান না দিয়ে ভারতবর্ষের মানুষের জন্য যে সাধারণ যে সুযোগ সুবিধা সেইগুলো প্রদান করার জন্য তৎপর হন। দাদা